চুরিহাট্টায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও পুরান ঢাকায় সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম, সরানোর উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা বলছে বিস্ফোরক অধিদপ্তর। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন কর্ণফুলী টানেল প্রকল্পের খনন কাজ। এবং নাব্য সংকট ও জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশের গতিপথে পরিবর্তন, পেশা হারানোর শঙ্কায় জেলেরা। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ছাড়খাড় হয়ে যায় সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে অঙ্গার হয়ে যান অনেকে। আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গেই যারা পালাতে পেরেছেন তারাই বেঁচেছেন প্রাণে। চকবাজারের চুরিহাট্টায় রাজমহল রেস্তোরাঁয় সেরাতে রোজকার মতোই ভিড় করছিলেন গ্রাহকরা। খাবার তৈরি ও পরিবেশনে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। হঠাৎ বিস্ফোরণের পর এভাবেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারেন ছুটতে শুরু করেন। সেদিন ওই রেস্তোরাঁ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যারা, তাদের হৃদয়ে দগদগে সেই স্মৃতি। এখানে দুইটা প্রাইভেট কার ছিল, এখান দিয়ে আসলে আপনার একটা ওই কর্নার একটা আসলে ছোট একটা ফিগার। এখানে মনে হয় যে উপরের থেকে নাকি ওই দিক থেকে আইসা ঠিক গাড়িটার উপরে পড়ার সাথে সাথে প্রাইভেটটা ঠিক এইভাবে মনে হয় যে আপনার চলচ্চিত্রের শুটিং চলতে আছে, চলচ্চিত্রের শুটিং চলতে যে এরকম কন্ট্রোল টিভির মতো ওই রকম 60 থেকে 70 ফুট উপরে উঠে গেছে। এটার আগুনই ওটা থেকে মানে ওটাতে যায়। তারপরে ওখানে দোকানে যতজন ছিল হোটেলে সবাই মোটামুটি আপনার স্পট ডেথ। আমি এখানে দাঁড়িয়ে যখনই জুতার লেস লাগাইতেছি হঠাৎ দেখি আওয়াজ তাপ করে ফুটছে। ফুটতে না ফুটতে আমি এমনি তাকাই যেদিক যে আমার দোকানের দিকে শুধু আগুনের যে মোচড় আসতেছে দাপ করে। আমি আগুনকে ঠিক করে দিয়ে আমি ডুবেকে নিয়ে পড়ছি এখানে। আগুন কিভাবে লাগলো তার সঠিক বিবরণ এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে আরও একটি ভিডিও ফুটেজ থেকে অনেকটা স্পষ্ট হয় গাড়ি থেকে নয় বরং আগুন লেগেছিল বাসা থেকে। এ ঘটনায় গঠিত বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনেই হয়তো বেরিয়ে আসবে সে প্রশ্নের উত্তর। ওই গাড়ির গরম হয়ে গেছে গ্যাস মিটার, ওইটাই বাসটাই আগুন ছাড়াইছে। গ্যাস সিলিন্ডার পিকআপে দিয়ে যে আসে যে হোটেলে দেয় সব জায়গায়, হ্যাঁ ওইটা বলে কোনো লিক ছিল, ওটা লিক তারপরে সাপ্লাই দিছে, ওটা বলে ভাস্টিক হওয়ার পরেই এরকম হয়েছে। সর্বনাশা আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে নিশ্চয়তা চান পুরান ঢাকাবাসী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 9 বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুরিহাট্টার ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার রাসায়নিক কারখানা ও গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি,
আমরা কামরাঙ্গীরচরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনো চোখে পড়ে গুদাম ভাড়া দেওয়ার চটকদার বিজ্ঞাপন। এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভী আবাসিক ভবনে মৃত্যুফাদের মতো কারখানা বা গুদাম গড়ে ওঠার জন্য দায়ী। আমি একজন বাড়িওয়ালা, তো আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডন ভাড়া দেই, তাহলে দেখা গেলে আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক বাড়িয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। যখন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসন খুব ঝাঁপায়া পড়ে, খুব তৎপরতা দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা এগুলা ভুলে যায়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। 9 মাসে যদি আমি দেশকে স্বাধীন করতে ফেলতে পারি, 9 বছরে আমি এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা সরাতে পারবো না, এই ব্যর্থতা সকলের, কর্তৃপক্ষের আরও অনেক বেশি। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুড়িহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম। বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচল ও আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক অধিদপ্তর জানায়, লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি। স্থানীয় প্রশাসনের সহায়তায় অনিরাপদ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস তাদের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণ থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন সব শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই যে আপনি ওয়ারলিংয়ের দোকানের পাশে দোকান দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারবে না। যত খোলা হবে, খোলামেলা হবে, তত ভালো হবে। কিন্তু জানালা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, নিরাপত্তা আরো বেশি হতো। নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা লেয়ার বা 2টা লেয়ার মতো রাখা যায়, বা 4টা 5টা 6টা লেয়ার রাখা যায় না। রেগুলেটরের উপর চাপ পড়ে, যেটা মাঝে মাঝে যেটা লিক হয়ে যেতে পারে এবং তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যখন একটা দুর্ঘটনা হবে, এটা কিন্তু সেন্সিটিভ, একটা থেকে আরেকটা আগুন লেগে যায়, তাপে এটা ট্রান্সফার করে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে। মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুত করা হয়। সারা দেশে 17টি কোম্পানির আওতায় 2 কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এই ব্যবসায়ের জন্য 6000 প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরও অনেক মজুতকারী প্রতিষ্ঠান। এই আইনে ক্ষমতা দেওয়া আছে পুলিশ, লোকাল ম্যাজিস্ট্রেট, ওনারা এগুলোকে লাইসেন্স চেক করতে পারেন। উইদাউট লাইসেন্স হলেও ওনারা ধরে ওগুলোকে সিজ করে ফেলতে পারেন, মামলা দায়ের করতে পারেন। তো আমরা তাদেরকেও আরেকটু অ্যাক্টিভ করার জন্য আমরা আবার চিঠিপত্র শুরু করব। আমরা এটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ দিচ্ছি। 10টির বেশি গ্যাস সিলিন্ডার মজুত করলে সনদ নেওয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ডিলার পর্যায়ে মজুতকালীন নিরাপত্তা আরও জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা রোধে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বেচাকেনা এবং দাহ্য পদার্থ মজুদ প্রক্রিয়ায় কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল দুপুরে নওগাঁর নিয়ামতপুরে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সরকারি অফিসে আমাদের নির্দেশও দেওয়া হয়েছে এবং এলপি গ্যাসের জন্য তারা শুধু এলপি গ্যাস না, এলপি গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারের জন্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হয় সেই সতর্কতামূলক চিঠিও দিয়েছি যে এগুলো তারা যেন সাবধানে এগুলো করে। বাংলার সময়ে আরও থাকছে। অবশেষে ভোজ্য তেলের বাজারে স্থিরতা, মন প্রতি কমেছে 28 থেকে 30 টাকা। বাড়তি চিনির দাম, পেঁয়াজের দাম কমলেও আদা রসুনের মূল্য বেড়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ২,২৬৩ জনকে স্নাতক ডিগ্রি এবং ৪৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। ২১৮ জনকে দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি। স্বর্ণপদক দেওয়া হবে ১০ জনকে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেলের নির্মাণ প্রকল্পের বোরিং কার্যক্রম এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভারের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন সুধী সমাবেশে। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলী নদীর তলদেশে ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩,৫০০ মিটার দীর্ঘ টানেল। অন্যদিকে প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের ১৬.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সাগরে প্রচুর ইলিশ থাকলেও শুষ্ক মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ আসা কমে যাচ্ছে। এতে পেশা হারানোর শঙ্কায় জেলেরা। এ অবস্থায় ইলিশের গতিপথ সচল রাখতে নদীর প্রবেশ মুখে পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার কথা জানালো মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরিত হয় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে। ডিম ছাড়ার জন্য সাগরপথ ছেড়ে মিঠা পানির সন্ধানে নদীতে আসা ইলিশের একটা অংশ ধরা পড়ে শিকারীদের জালে। কিন্তু শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে গভীর জলের মাছ নদীতে আসার পথে নানা বাধার মুখে পড়ছে। এছাড়া নদীর স্রোত কমে যাওয়ায় গভীর জলের সন্ধানে পরিবর্তন করছে গতিপথ। জেলেরা বলছেন, গত কয়েক বছর বর্ষা মৌসুমে ইলিশ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর মাঝখানে অনেক চর পড়ে গেছে, তার জন্য নদীর স্রোত কমে গেছে। স্রোত কমে যাওয়ার কারণে সাগর থেকে মাছ উজানে আসতে পারতেছে না। আমাদের জেলেরা মাছ পায় না এবং প্রতিনিয়তই তারা লোকসান দিয়ে আসতেছে। আগে আমরা নদীতে গেলে জাল ফালাইলে মাছ পাইতাম, আর এখন নদীতে যাই কিন্তু জাল ফালাইলে কোনো মাছ পাইতে আসছে না। যদি আগের মতন স্রোত থাকতো তো সাগরের থেকে মাছগুলো উঠতে হইতো, আমরা মাছগুলো মারতে পারতাম। যদি এই চ্যানেলগুলো ড্রেজিং করিয়া ক্লিয়ার করে দেওয়া হইতো মেঘনা তেঁতুলিয়া নদীর, তাহলে আমাদের জেলেরা অনেকটাই সুবিধা হইতো। যাকে যাকে ইলিশ মাছ মেঘনা নদীতে আসতো, তেঁতুলিয়াতে আসতো, তাতে জেলেরা অন্য ফেঁসা যাইতো না। চলাচলের সময় বাধার সম্মুখীন হলে ইলিশের গতি পরিবর্তনের কথা উল্লেখ করে নাব্য সংকট দূর ও অবৈধ জাল অপসারণের উপর গুরুত্ব দিলেন এ বিশেষজ্ঞ। আমরা যদি পরিকল্পিত আকারে নদীতে যে ডুবোচরগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি এবং যে অবৈধ যে জালগুলো আছে সেগুলো যদি আমরা সমূলে বিনাশ করতে পারি, আমার মনে হয় যে ইলিশের যে উৎপাদন সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো এবং এটা এখন যেরকম আছে আমরা সেটাকে ধরে রাখতে পারবো। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়াইতে হবে এবং এই চরগুলো যাতে না পড়ে সেই ধরনের আমাদের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রতিবন্ধকতায় যে সমস্ত আসবে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত সেই সমস্ত বাধাগুলো অপসারণ করে আমাদের এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করা এবং আমাদের যে ব্লু ইকোনমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে টার্গেট আমরা সেটাকে অর্জন করব। সাগরের সাথে মেঘনা তেঁতুলিয়া নদীর সংযোগ স্থলগুলোতে অর্ধশতাধিক ডুবোচর রয়েছে। এসব চরের কারণে শুষ্ক মৌসুমে নদীর স্রোত কমে যাচ্ছে বলে মনে করেন জেলেরা। সময় সংবাদ, ভোলা। বাংলার সময়ে আরো থাকছে। খুলনার ডুমুরিয়ায় হঠাৎ করেই মরে যাচ্ছে সড়কের পাশের বড় বড় গাছ। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও নেই যথাযথ পদক্ষেপ, অভিযোগ এলাকাবাসীর। অবশেষে দেশের ভোজ্য তেলের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। ১.৫ মাস পর এ সপ্তাহে প্রতিমণ ভোজ্য তেলের দাম কমেছে ২৮ থেকে ৩০ টাকা। তবে নানা অজুহাতে এখনও বাড়ছে চিনির দাম। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি ১ টাকা কমলেও ২-১ টাকা করে আদা রসুনের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি বছরের শুরু থেকে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের দাম মণ প্রতি 250 টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমতে থাকায় এ সপ্তাহে এসে ভোজ্য তেলের দাম মণ প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম, তারপর আপনার এই মালের যোগান আছে বেশি, সরবরাহ খুব বেশি আছে, যার ধরুন একটু বাজারটা একটু কমের দিকে, আন্তর্জাতিক বাজার কমাতে এখানে একটু বাজার একটু কমের দিকে আছে। চিনির দাম এখনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিলগুলি থেকে পর্যাপ্ত চিনি সরবরাহ না পাওয়ার অজুহাতে মণ প্রতি চিনির দাম বেড়েছে অন্তত 25 টাকা। মিনারা বলতেছে আন্তর্জাতিক বাজার মানে এটার দাম বেশি, আর ডলারের দামও নাকি বেড়েছে, সেই জন্য এরা স্বাভাবিকভাবে এদের কস্টিং বেশি হচ্ছে, সেই জন্য এরা দামটা বাড়িয়ে দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত নতুন ডাল বাজারে আসতে শুরু করবে। এই অবস্থায় ব্যবসায়ীরা পুরাতন ডাল ছেড়ে দেওয়ায় দাম কমেছে। সবজির প্রচুর আমদানি হওয়াতে এবং নতুন ডাল আসার সম্ভাবনায় এই ডালের দাম কমতে শুরু করছে। সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে 1 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 টাকায়, কিন্তু হঠাৎ করে আদা ও রসুনের দাম কেজি প্রতি 2 টাকা বেড়ে গেছে। দেশীয় ফসল উঠছে, সেজন্য পেঁয়াজের দাম একটু কমছে, আর রসুনের দাম বাড়ছে, এখন রসুনের লাস্ট সিজন। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য পাইকারি বিক্রির জন্য নিয়ে আসা হয় চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এটা যেমন সত্য, তেমনি এখানে দাম বাড়ানোর জন্য নানা কারসাজি চলে। এই অভিযোগও অবান্তর নয়। এই সপ্তাহ মুক্ত হতে পারল না এই ধরনের অভিযোগ থেকে, যে কারণে দাম বেড়েছে চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। জমি সংক্রান্ত বিরোধের জেরে টাঙ্গাইলে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত বিধবা নারী আকলিমা মারা গেছেন। গতকাল সকালে আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বহুদিন ধরেই সদরের হানাইল গ্রামের আকলিমার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তারই আত্মীয় ফরিদুলের। এর জেরে বৃহস্পতিবার ফরিদুল তার সহযোগী মতিউর রেজওয়ান, রতিবুল ও বকুলকে সঙ্গে নিয়ে আকলিমার ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করলে মতিউরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ ও চাঁদপুর থেকে 2 জন হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে নিজ কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি জানান, একটি হ্যাকার চক্র সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের 21টি ওয়েবসাইট হ্যাক করেছে। এমন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে গোপালগঞ্জের চন্দ্র দিঘইল এলাকার একটি ছাত্রাবাস থেকে বশিরুল্লাহ এবং চাঁদপুরের নলুয়া থেকে আবির নামে এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সাইবার পুলিশ বাদী হয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। 21টার মতো ওয়েবসাইট হ্যাক করেছে, যার মাঝে সরকারি ওয়েবসাইটও রয়েছে। তাদের ব্যবহৃত ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, মোবাইল ফোন, এগুলোকে আমরা জব্দ করেছি। কম্পিউটার থেকে আমরা 36 জিবি শুধু হ্যাক সংক্রান্ত ডেটা উদ্ধার করতে সক্ষম। শরীয়তপুরে 2.5 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে নড়িয়া উপজেলার গাগড়িজোড়া এলাকা থেকে আলালকে আটক করা হয়। স্বজনরা জানান, গতকাল দুপুরে নিজ বাড়ির উঠোনে খেলতে বের হয় শিশুটি। এ সময় প্রতিবেশী আলাল শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ঘরে ঢুকলে আলাল পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন তারা। এই ঘটনায় শিশুটির বাবা নড়িয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন। কিশোরগঞ্জে প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, 2018 সালের 15 নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার সময় 7ম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে বকাটে অন্তর। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জানাজানি হয়। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক করেও কোনো সমাধানে আসতে না পারায় গত 15 জানুয়ারি কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করে নির্যাতিতার পরিবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অন্তর ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। কুষ্টিয়ায় ধান বহনকারী একটি নসিমন গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সকালে ভেড়ামারা উপজেলার ঢাকের বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ধানের বস্তার ভেতরে করে মাদকের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের একটি দল। অভিযানে নসিমন গাড়িতে ধানের বস্তার ভেতরে লুকিয়ে রাখা 900 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে নসিমনের চালক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয় পুলিশ। সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চৌহালি উপজেলার বেতিল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নান্টু বিশ্বাসকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বালু উত্তোলনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এ সময় দীর্ঘদিন ধরে চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। হঠাৎ করেই মারা যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার সড়কের পাশের বড় বড় গাছ। গত 6 থেকে 7 মাস ধরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গাছে মড়ক লাগা শুরু হয়। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো পদক্ষেপই নিচ্ছে না। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরিয়া উপজেলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে রয়েছে সারি সারি শিরীষ, কড়াই, বাবলা সহ বেশ কিছু গাছ। এসব গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের দুই পাড় সুরক্ষিত করে। কিন্তু প্রায় 6 থেকে 7 মাস আগে উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে চটচটিয়া নামক এলাকা পর্যন্ত এবং সদর ইউনিয়ন থেকে সরাবপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় কয়েকশো গাছের পাতা ঝরতে দেখা যায়। কিছুদিন পর গাছে বড় গর্ত হয়ে বিবর্ণ আকার ধারণ করে বাকল ও ডালপালা ভেঙে পড়ে। আবার কোনো কোনো গাছ নিজে নিজে উপড়ে পড়ছে রাস্তার উপর। এলাকাবাসী জনস্বার্থে এ বিষয়ে দ্রুত সমাধান চান। প্রাথমিক পর্যায়ে আপনার ওই পাতা টাতা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাতাগুলো পড়ে যেত। সর্বশেষ পর্যায়ে আপনার সমস্ত গাছই শুকায় গেছে। আস্তে আস্তে এটা বাড়ছে, তাই কারণ আমার মনে হয় আশু খুঁজে বের করে এটা সমাধান দরকার। সুরা হোক, কারণ রাস্তার পাশে গাছ না থাকলে পরিবেশ ভালো থাকে না। তবে পরিবেশ বিশেষজ্ঞরা গাছ মারা যাওয়ার বিষয়টিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণ হিসেবে দেখছেন। এখানে প্রচুর পরিমাণে আরও গাছ লাগাইতে হবে বেশি করে, যাতে করে আমাদের যে জলবায়ুগত যে পরিবর্তনটা হচ্ছে এটা যদি আমরা রক্ষা করতে পারি গাছ লাগানোর মাধ্যমে, ফলে আমাদের এই যে ক্ষতিটা এটা আস্তে আস্তে কমে আসবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর প্রতিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সময় থাকতে যে গাছগুলো যদি করতে না পারি, তাহলে এই পরবর্তীতে ওটা জ্বালানি ছাড়া আর কিছুই হবে না। তো অবশ্যই এটা আমি দেখব। স্থানীয়দের মতে অজ্ঞাত রোগে গত কয়েক মাসে প্রায় 350 গাছ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলার সময়। ঝালকাঠিতে স্কুল ছাত্র শান্ত হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। গতকাল দুপুরে কাঠালিয়া উপজেলার কৈখালী দোগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। এ সময় তারা শান্ত হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিখোঁজের 8 ঘণ্টা পর শুক্রবার একটি ফসলের মাঠ থেকে 3য় শ্রেণীর ছাত্র শান্তর লাশ উদ্ধার করে পুলিশ। সঞ্চয় সমৃদ্ধির সোপান প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। ঝিনাইদহ সঞ্চয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সকল কাটা ধন্য করে ফুটবো এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে 5 দিন ব্যাপী জেলার 6ষ্ঠ কামপুরি। গতকাল সকালে রাজারহাট উপজেলার হেলিপ্যাড মাঠে এই কামপুরি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কাব সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। কামপুরিতে কুড়িগ্রামের 9টি উপজেলার 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 350 জন কাব সদস্য অংশ নিচ্ছে। শুক্রবার বিকেলে শুরু হয় এই কামপুরি শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি। তোমার জীবন নষ্ট করনি।
গাইবান্ধায় 10 গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে শিল্পকলা একাডেমি। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 10 গুণীজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়, পরিয়ে দেওয়া হয় মেডেল ও উত্তরীয়, হস্তান্তর করা হয় 10,000 টাকার চেক এবং সার্টিফিকেট। এ সময় জেলা প্রশাসক সহ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। পরে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটোছুটি শুরু হয় চুড়িহাট্টায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। সরানোর উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিয়ম। ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। শিগগিরই অভিযান চালানোর কথা জানালো বিস্ফোরক অধিদপ্তর। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন কর্ণফুলী টানেল প্রকল্পের খনন কাজ। এবং নাব্য সংকট ও জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশের গতিপথের পরিবর্তন। পেশা হারানোর শঙ্কায় জেলেরা। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।